যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে শাসনাধীনে পুলিশ কোনো রকমভাবে আইন, সংবিধান, সংসদীয় কাঠামো, নিয়মকানুন কোনো কিছুরই তোয়াক্কা করছেন না। এখন যেটা পুলিশ বারংবার অপরাধীদেরকে, অভিযুক্তদেরকে ধরে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে দেয়। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর সবথেকে বেশি স্বাধীন ভারতে সবথেকে বেশি এনকাউন্টার হয়েছে। আর এনকাউন্টার করে কি বলা হয়, পুলিশকে নাকি আক্রমণ করতে যাচ্ছিল, পুলিশকে নাকি অভিযুক্ত যিনি আছেন তিনি মারতে যাচ্ছিলেন, আক্রমণ করতে যাচ্ছিলেন, ওই জন্য পুলিশ এনকাউন্টার করেছে। একজন দুজন অভিযুক্তকে যদি পুলিশ কোনোরকমভাবে নিরাপত্তা দিয়ে কোনোরকমভাবে কোনো রকম নিরাপত্তা সহকারে যদি তাকে যদি নিয়ে যেতে না পারে, তাহলে এটা পুলিশেরই ব্যর্থতা। একটা অপরাধীকে, একজন অভিযুক্তকে যখন পুলিশ ভ্যানে করে, যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়, সেখানে নিশ্চয়ই একজন পুলিশ থাকেন না, একাধিক পুলিশ থাকেন, 10 জন, 15 জন, 20 জন পুলিশ থাকে। তো একজন অভিযুক্ত আর ওই 15 জন, 10 জন পুলিশ কখনো হয় না কি? ওই একজন অভিযুক্ত অতজন পুলিশকে গুলি করতে যাচ্ছে, মারতে যাচ্ছে, তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হলো। তারপরেও যদি এনকাউন্টার করারও থাকে, যদি কোনো রকমভাবে পুলিশকে আক্রমণ করতে আসছে, পুলিশ যদি আক্রমণ করতে যদি কোনো রকমভাবে তাকে যদি নিরস্ত করতে চান, তাও হাঁটুর নিচে গুলি চালানোর কথা বলা আছে, যাতে সেই মানুষটা কোনো রকমভাবে প্রাণে মারা না যান। তার কারণ পুলিশ কোনো রকমভাবে কোনো আইন না মেনে হাঁটুর নিচে গুলি না করে সরাসরি মাথায় বা বুকে গুলি করে সেই অভিযুক্তকে খুন করে দিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক খুন, এটা একটা সরকারি খুন, রাষ্ট্রীয় খুন। যোগী আদিত্যনাথ সরকারিভাবে অভিযুক্তদেরকে খুন করে দিচ্ছেন কোনো রকম। যাতে কেন খুন করছে, তার কারণ হচ্ছে ওই অভিযুক্তদেরকে বিনা অপরাধে মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করার জন্য অ্যারেস্ট করা হচ্ছে। কারণ ওই অপরাধের পেছনে, ওই ধর্ষণের পেছনে, ওই খুনের পিছনে বিজেপির বড় বড় নেতা মন্ত্রীদের ছেলেরা, বিজেপির বড় বড় নেতারা যুক্ত আছেন। তাদেরকে বাঁচানোর জন্য ওই সাধারণ নিরীহ মানুষগুলোকে বলির পাঠা করে ধরে নিয়ে যাওয়া হয় আর এনকাউন্টার করে মেরে দেওয়া হয়, যাতে ওরা মুখ খুলতে না পারে। মুখ খুললে তাহলে বিজেপির প্রকৃত যারা এমএলএ, এমপিরা, যারা নেতারা ওই ধর্ষণের সঙ্গে, খুনের সঙ্গে যুক্ত আছেন, তারা ফেসে যাবেন। আর তারা ফেসে গেলে যোগী আদিত্যনাথের সরকারটাও ফেসে যাবে, মুখ থুবড়ে পড়বে। সেই জন্য প্রকৃত অর্থে অপরাধীদেরকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে, গরিব মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষকে ফাঁসিয়ে যোগী আদিত্যনাথ এনকাউন্টার করে মেরে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে এক কথায় উত্তর কোরিয়ার কিম জোন যে আছে, কিমের মতো রাজত্ব চলছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে উত্তর কোরিয়ার মতো পরিস্থিতি করতে কিমের মতো শাসন চালাচ্ছে। উত্তরপ্রদেশ এখন বর্তমানে উত্তর কোরিয়ায় পরিণত হয়েছে। উত্তরপ্রদেশে একটা ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ, তার রাজত্বে উত্তরপ্রদেশটাকে ক্রমাগতভাবে ধর্ষণ প্রদেশে উনি পরিণত করেছেন। উত্তরপ্রদেশের কোনো রকমভাবে আর কিছু বাকি নেই। উত্তরপ্রদেশের মা, বোন, নারীরা সুরক্ষিত নয়। উত্তরপ্রদেশের সংখ্যালঘুরা নিরাপদ নন। উত্তরপ্রদেশের সংখ্যাগুরুরাও নিরাপদে নন। উত্তরপ্রদেশে দিনের পর দিন এনকাউন্টার, শ্যুট আউট, বিভিন্ন রকমভাবে অরাজকতা চলছে। এখন শুধুমাত্র ভুয়ো সন্ন্যাসী, দাঙ্গাকারীদের নেতা, দাঙ্গাবাজ, ধর্ষকদের নেতা যোগী আদিত্যনাথ যেভাবে হোক নিজের ব্যর্থতাটাকে ঢাকার জন্য এই কাণ্ডগুলো ঘটিয়ে উত্তরপ্রদেশের মানুষের কাছে একটা আলাদা খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেইভাবে উত্তরপ্রদেশটাকে উনি ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছেন। আমরা গত লোকসভা নির্বাচনে দেখতে পেয়েছি যে উত্তরপ্রদেশে বিজেপির যেভাবে ভরাডুবি হয়েছে, সেই ভরাডুবি থেকে নজর ঘোরানোর জন্য সামনেই উপনির্বাচন গেল। ওই উপনির্বাচনে ভোট লুট করা, বুথ দখল করা, হুমকি দেওয়া ভোটারদেরকে, ব্যালট পেপারকে বিভিন্ন রকমভাবে ইভিএমকে কারচুপি করা, এই সমস্ত কিছু নির্বাচনে যে কারচুপি উত্তরপ্রদেশে হয়েছে, সেই কারচুপি থেকে মানুষের নজরকে ঘোরানোর জন্য, মানুষকে অন্য খবরে মাতিয়ে রাখার জন্য এই সম্বলের মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটানো হলো। এই ঘটনা যোগী সরকারের পরিকল্পনামাফিক ঘটনা। এই ঘটনা যোগী আদিত্যনাথ পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছেন মানুষের নজরকে অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য। শুধুমাত্র যোগী আদিত্যনাথের সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে ঢাকার জন্য। উত্তরপ্রদেশ বর্তমানে ধর্ষণ প্রদেশে পরিণত হয়েছে এবং উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন ভুয়ো সন্ন্যাসী, দাঙ্গাবাজ, ধর্ষকদের নেতা যোগী আদিত্যনাথ। ওনাকে নিয়ে আর বেশি কিছু কথা বলা যাবে না। যত কম কথা বলা হবে তত বেশি আমাদের মানুষের মঙ্গল। আদানি শব্দটা এখন নাম পাল্টিয়ে ওটা মোদানি হয়ে গেছে। ময়ৌকার মুদি, ওকা দিয়ে তারপরে আদানি থেকে দানি, মোদানি। আমি আদানি বলবো না, আমি বলবো মোদানি। ওই মোদানি, আদানির নাম শুনলেই নরেন্দ্র মোদী কাঁপেন।
আম্বানির নাম শুনলেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা, জেপি নাড্ডারা, রাজনাথ সিংয়েরা, যোগী আদিত্যনাথরা কাঁপেন। তার কারণ ওই আদানিরা, ওই আম্বানিরা মোদী সরকারটাকে ক্ষমতাতে রেখেছেন। এই মোদী সরকার তো গরিবের সরকার নন, মোদী সরকার তো ভারতবাসীর সরকার নন, মোদী সরকার খেটে খাওয়া সাধারণ কৃষক শ্রমিকের সরকার নন। মোদী সরকার হচ্ছে আম্বানিদের সরকার, আদানিদের সরকার, মেহুল চোকসিদের সরকার, নীরব মোদীদের সরকার, বিজয় মালিয়াদের সরকার। এই আদানি আম্বানিদের সরকার, আদানিদের, আম্বানিদের, বিজয় মালিয়াদের, মেহুল চোকসিদের, নীরব মোদীদের সরকার হচ্ছে নরেন্দ্র মোদী। এই কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা। এখন আদানি নিয়ে আলোচনা করার কথা যখন পার্লামেন্টে বলা হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে ওই পার্লামেন্টকে মুলতবি করে দিয়েছে স্পিকার, আর কোনো রকম আলোচনা করছেন না। আবার শুনলাম নাকি কয়েকদিন পরে নাকি সংবিধান দিবস পালন করবে নরেন্দ্র মোদী সরকার। সংবিধানের কিছু আর বাকি রাখেনি, অক্ষত রাখেনি। সংবিধানটাকে মেরে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে। সংবিধানটাকে রীতিমতো বিজেপি সরকার ধর্ষণ করছেন প্রতিদিন। সেই সংবিধানকে খুন করে, ধর্ষণ করে আবার সংবিধানের দিবস পালন করবে নরেন্দ্র মোদী সরকার। আসলে নির্লজ্জ নরেন্দ্র মোদী। নির্লজ্জ হলে যেমন হন তেমন কাণ্ড কারখানাগুলো করছেন। আসলে এই যে আদানি আম্বানিদের ওপর ভর করে নরেন্দ্র মোদী সরকার টিকে আছেন। আদানিরা আম্বানিরা জেলে চলে গেলে নরেন্দ্র মোদীও জেলে চলে যাবেন, অমিত শাহরাও জেলে চলে যাবেন, যোগী আদিত্যনাথরাও জেলে চলে যাবেন, ক্ষমতাচ্যুত হয়ে যাবেন। সেই জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিংয়েরা কোনোভাবেই চান না, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার কোনোভাবেই চান না যে আদানিদেরকে নিয়ে, আম্বানিদেরকে নিয়ে কিছু একটা কথা হোক। কারণ আদানি আম্বানিরা নরেন্দ্র মোদীর খুব ভালো বন্ধু, খুব ভালো সম্পর্ক। সেই জন্য আদানি আম্বানিদের নাম শুনলে উনি ভয়ে থরথর করে কাঁপেন। এই হচ্ছে বক্তব্য।